আজকের আলোচ্য বিষয় হলো সংস অফ ইনোসেন্স, দ্য চিমনি সুইপার। এখন দ্য চিমনি সুইপার হলো কবিতার নাম এবং নেওয়া হয়েছে সংস অফ ইনোসেন্স নামক ভলিউম থেকে। ঠিক আছে, তাহলে দ্য চিমনি সুইপার হলো কবিতার নাম এবং এর সোর্স মানে উৎসস্থল কোনখান থেকে নেওয়া হয়েছে সেটা হলো সংস অফ ইনোসেন্স থেকে নেওয়া হয়েছে। দিস পোয়েম ইজ টেকেন ফ্রম উইলিয়াম ব্লেকস volume of poetry, The Songs of Innocence. Songs of Innocence, Songs of the Songs of Innocence থেকে এই কবিতাটি নেওয়া হয়েছে। লিখেছেন উইলিয়াম ব্লেক। 1789 এ লেখা হয়েছে। 1789 the volume এই যে ভলিউমটা প্রকাশিত হয়েছিল, the volume comprises a series of songs for children, শিশুদের জন্য অনেক কবিতা এই সংকলনে প্রকাশিত হয়েছিল। এবং এই কবিতাটা আজকে আমরা যেটা পড়ব সেখানে আমরা চিমনি সুইপারদের কথা বলবো এবং চিমনি সুইপারদের সম্বন্ধে জানতে পারবো। তবে সব থেকে প্রথমে কবিতা জানবার এবং পড়বার আগে, বুঝবার আগে আমাদের জানতে হবে চিমনি সুইপার কাকে বলে এবং চিমনি সুইপার এই যে কবিতাটা লেখা হয়েছে কোন যুগে লেখা হয়েছে। এই কবিতাটি একটা ভিক্টোরিয়ান যুগের কবিতা। ভিক্টোরিয়ান যুগ কোনটা আমাদের সব থেকে প্রথমে জানতে হবে। হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের যুগগুলোকে সবসময় মাথার মধ্যে পরপর সাজিয়ে রাখতে হবে। একদম প্রথমে থাকে অ্যাংলো স্যাক্সন যুগ, তারপর অ্যাংলো নরম্যান যুগ, তারপর চসার যুগ, রেনেসাঁ যুগ, এলিজাবেথ যুগ, এলিজাবেথ যুগের পর জ্যাকোবিয়ান এজ, জ্যাকোবিয়ানের পর মিল্টন এজ, মিল্টন এজের পর ছোট ছোট তিনটে যুগ যাদেরকে নিও ক্লাসিক্যাল যুগ বলা হয়। তার মধ্যে একটা রয়েছে রেস্টোরেশন এজ, আরেকটা যে ডক্টর জনসন এজ এবং আমাদের আলেকজান্ডার পোপ এজ। এরপরে আমরা পেয়ে যাই রোমান্টিক যুগ। রোমান্টিক যুগের পর পাই আমরা ভিক্টোরিয়ান যুগ, তারপর মডার্ন যুগ। তো ভিক্টোরিয়ান যুগের এই কবিতাটি ভিক্টোরিয়ান যুগ থেকে নেওয়া হয়েছে। ভিক্টোরিয়ান যুগে যতগুলো আমরা কবিতা পেয়েছি, ভিক্টোরিয়ান যুগের একটা টেন্ডেন্সি ছিল। হোয়াট ওয়াজ দ্য টেন্ডেন্সি? যে সোসাইটিকে মাথায় রেখে, সমাজকে মাথায় রেখে অনেক বার্তা দেওয়া হতো কবিতা এবং সাহিত্যের মধ্যে। এখানেও সমাজের একটা নিষ্ঠুর চিত্রকে তুলে ধরা হবে এবং একটা বার্তা দেওয়ার চেষ্টা হবে যে কি করা উচিত বা কি করা উচিত নয়, কোন জিনিসটা সমাজের কোন বিষয়টিকে আমাদের অবশ্যই সেটাকে সততার সাথে এবং দয়ার সাথে দেখা উচিত। সমাজের কোন বিষয়টি আমাদের চোখে পড়ছে না অথচ নিষ্ঠুর ঘটনা ঘটে যাচ্ছে প্রতিনিয়ত, সেই রকম একটি ঘটনাকে তুলে ধরা হবে দ্য চিমনি সুইপারে। সময়টি ছিল ভিক্টোরিয়ান যুগ, শিল্প বিপ্লব চলছে। শিল্প বিপ্লবের সময় কি হয়? প্রচুর শিল্প তৈরি হয়েছে, শিল্পপতি তৈরি হয়েছে, ধনীরা বেশি ধনী হয়েছে, ধনীতর হয়ে হয়েছে, রিচ বিকামস রিচ, এবং গরিবরা আরো বেশি গরিব হয়েছে। এই শিল্প বিপ্লবের যুগে প্রচুর কলকারখানা তৈরি হয়েছিল এবং কলকারখানা তৈরির সাথে সাথে যখন কলকারখানা তৈরি হয় সেখানে বড় বড় লম্বা লম্বা চিমনি বানানো হয়। যখনই কলকারখানা তৈরি হয় সেই কলকারখানাতে চিমনি থাকতেই হবে, তার কারণ ধোঁয়াগুলো বার করতে হয়। এবার চিমনির সমস্যা হলো যখন একটা চিমনি আসে সেটা কিন্তু লক্ষণীয় বিষয়, যখন একটা চিমনি থাকবে লক্ষণীয় বিষয় চিমনির উপর দিকটা সবসময় সরু থাকে আর চিমনির নিচের দিকটা মোটা থাকে আর উপর দিক যত হয় সরু হয়ে যায়। এবার চিমনি এমন একটা বিষয় যেখানে প্রচুর ধোঁয়া বার হয় এবং প্রচুর ঝুল তৈরি হয়। চিমনির মধ্যে যেখানে প্রচুর ধোঁয়া বার হবে সেখানে ঝুল তৈরি হবে। আজকে বর্তমান যুগে ঝুল ঝাড়বার জন্য মেশিনের ব্যবহার করা হয়, কিন্তু সেই যুগে মেশিন ছিল না। সেই যুগে কি হতো? এই চিমনির ভেতরে কাউকে ঢোকানো হতো এবং সে হাতে করে কাপড় নিয়ে সেই যে চিমনির ভেতরটা আছে সেটাকে পরিষ্কার করতো। তা না হয় বোঝা গেল, কিন্তু উপর দিকটা চিমনির উপর দিকটা সরু হতে থাকে, তো সেখানে কোনো বড় মানুষ বা আকারে বড় এইরকম মানুষ ঢোকানো যায় না, সেখানে তাই বাচ্চাদের ঢোকানো হতো এবং তারা সেই বাচ্চাগুলো সেই বিপজ্জনক কাজকে চিমনির ভিতরে ঢুকে গিয়ে চিমনির ঝুলগুলো পরিষ্কার করত। এই যুগে চিমনি সুইপারদের কথা তুলে ধরা হয়েছে। ফ্যাক্টরি মালিকরা এটা সরাসরি করাতো না। এই যুগে একদল কন্ট্রাক্টর বা একদল ফোড়ে মানুষের সৃষ্টি হয়েছিল যারা গরিব মা বাবার কাছ থেকে তাদের শিশুগুলোকে কিনে নিত এবং
এই শিশুগুলোকে দিয়ে চিমনি সুইপিং এর কাজ করাতো। এবং এই যে সম্প্রদায়টা ছিল বা এই যে মানুষের দলটা ছিল, এরা ফ্যাক্টরি ওনারদের সাথে কন্ট্যাক্ট করত যে আমরা আপনাদের চিমনিগুলোকে পরিষ্কার করব, এবং সেই শিশুগুলোকে দিয়ে এরা কি করতো, বাধ্য করতো শিশুদিকে যে চিমনিতে উঠে গিয়ে একদম উপরে, যেটা হয়তো অনেক উঁচুতে রয়েছে চিমনিটা, সেই উঁচুতে উঠে গিয়ে শিশুগুলোকে পরিষ্কার করতে হতো কাপড় দিয়ে। অনেক সময় সাফোকেশনে, দম বন্ধ হয়ে, যখন তুমি ঝুল ঝাড়বে প্রচুর ধুলো উঠছে, ঝুল উঠছে, তোমার দম বন্ধ হয়ে যাওয়ার পরিস্থিতি হয়। তো অনেক শিশু দম বন্ধ হয়ে মারা যেত। তার কারণ এটা একটা হ্যাজার্ডাস, ডেঞ্জারাস জব ছিল। এবং সর্বোপরি অনেক শিশু সেখান থেকে পড়ে মরে যেত। এইরকম একটা বিপজ্জনক কাজে শিশুদের লিপ্ত করা হয়েছিল ভিক্টোরিয়ান এজে, এবং এই কাজ ক্রমাগত বৃদ্ধি পাচ্ছিল। কবি উইলিয়াম ব্লেক এই কবিতার মাধ্যমে চিমনি সুইপারদের দুঃখের কথা তুলে ধরছেন। প্যারেন্টসরা, মা বাবারা তাদের শিশুদের এই কাজে ঝুঁকে দিত বা এই কাজে যেতে অনুমতি দিত। কেন? তার মা বাবারা জানতো, শিশুদের মা বাবারা জানতো যে আমরা আর্থিক দিক থেকে লাভবান হব। তার কারণ ওই কন্ট্রাক্টররা আমাদেরকে অর্থ দেবে এবং আমাদের শিশুরা কাজ করবে। তাই এই শিশুরা শৈশবেই কাজের মধ্যে ঢুকে যেত এবং নিজেদের জীবনকে বিপন্ন করে ফেলতো। তো এখানে আজকে আমরা যখন তার চিমনি সুইপার পড়বো, সংস অফ ইনোসেন্স দেখতে পাবো। একটা শিশু যে আজকে প্রথমবার এই কাজে এসেছে, সেই শিশুর কাছে পুরো বিষয়টাই নতুন। তার মতো অনেক ছেলে মেয়ে রয়েছে যারা চিমনি সুইপিং এর কাজ করবে। ভোরে ভোরে উঠে, ফ্যাক্টরি শুরু হবে ধরো 6টার সময়, ভোর 4টা থেকে এরা উঠে কাজ শুরু করবে। কারণ ফ্যাক্টরি ওপেন হওয়ার আগেই, ফ্যাক্টরি খোলার আগেই এদিকে কিন্তু চিমনি পরিষ্কার করে দিতে হয়। তখনও সূর্য ওঠে না, তাই সেই ভোরে এরা অন্ধকারের মধ্যে উঠে যায়, চিমনির ভেতরে প্রবেশ করে এবং কাপড় নিয়ে, তাদের পিঠে একটা ব্যাগ থাকে, সে ব্যাগের ভেতরে তাদের ঝাড়ু থাকে, কাপড় থাকে, সে কাপড় নিয়ে ওরা চিমনির ভেতরটা পরিষ্কার করতে থাকে। এই হলো চিমনি সুইপার। আশা করি চিমনি সুইপারকে সেটা এতক্ষণে আমরা বুঝে গেছি। লেটস কাম টু দা নেক্সট পার্ট। আমরা এবারে কবিতাতে লাইন বাই লাইন আসবো। তাহলে আমি কি কবিতার নাম বললাম? সংস অফ ইনোসেন্ট, মানে নিষ্পাপতার গান। নিষ্পাপ একটা শিশু কি গান গাইবে, কি কথা বলছে সেটা আমরা শুনতে পাবো। নিষ্পাপতার গান, দা চিমনি সুইপার। কবিতার নাম চিমনি সুইপার, লিখেছেন উইলিয়াম ব্লেক। কোন যুগে লেখা কবিতা? ভিক্টোরিয়ান যুগে লেখা কবিতা। এই কবিতার মধ্যে কি পাবো? চিমনি সুইপারদের করুণ জীবনযাত্রার কথা পাবো। এবং এখানে একটা নতুন চিমনি সুইপার এসছে আজ, এবং তার কাছে সব কিছুই নতুন। যখনই কোনো শিশু চিমনি সুইপার হতো, সব থেকে প্রথমে তার চুলগুলো কেটে দেওয়া হতো। তার কারণ চিমনি কন্ট্রাক্টররা চাইতো না যে কোনো শিশু ওই চিমনির উপরে, একদম উপরে উঠে গিয়ে চুল সামলাতে গিয়ে পড়ে যাক। তার কারণ এটা আলটিমেটলি তারই ফাইন্যান্সিয়াল লস। তার কারণ তার প্যারেন্টসকে টাকা দিয়ে সে চিমনি সুইপারটাকে কিনে এনেছে। তাই প্রথমে তাদের চুলগুলো ছোট করে কেটে দেওয়া হতো এবং তাদেরকে বিপজ্জনক কাজে উঠতে, এত উঁচুতে হয়তো কোনো শিশু উঠতে চাইছে না, তাকে বাধ্য করা হতো উপরে উঠতে। তো এইভাবে আমরা চিমনি সুইপারদের করুণ চিত্র আমরা এখানে দেখতে পাই। সংস অফ ইনোসেন্স থেকে নেওয়া হয়েছে দ্য চিমনি সুইপার, একটা অসাধারণ সুন্দর কবিতা, ভিক্টোরিয়ান যুগের কবিতা। এবং এই কবিতার মধ্যে আমরা চিমনি সুইপারের কথা তো জানবই, বরং সেই যুগ সম্বন্ধেও একটা সম্যক ধারণা লাভ করব। এবার চলো ওয়ার্ড বাই ওয়ার্ড, লাইন বাই লাইন বিষয়টাকে বোঝা যাক। তার আগে এইটুকু দেখে নাও, কার কি অসুবিধা আছে আমাকে আগে বলো। কামান গাইজ। তাহলে চিমনি সুইপার কি সেটা না হয় বুঝলাম, একবার দেখে নেওয়া যাক যে চিমনি সুইপার আসলে কেমন ছিল। ঠিক আছে, আমি ভিডিওগ্রাফির মাধ্যমে দেখাতে চাইবো, সো দ্যাট ইটস গোয়িং টু বি ইজি। অলরাইট, লেটস গেট স্টার্ট গাইজ। এটা সত্যিকারের ভিডিওগ্রাফিতে আমি দেখাচ্ছি যে চিমনি সুইপারে কেমন ছিল, মানে একেবারে বাচ্চা যাকে বলে, 3 থেকে 3.5 থেকে 5 বছরের মধ্যে হতো। একদমই একটা বাচ্চা ছেলেকে ঢোকানো হতো। চিমনি বলতে যেরকম আমরা চিমনি বুঝি সেই রকম চিমনি ছিল না সেটাকে, মূলত কমপ্লিকেটেড করলো, জটিল থাকতো, তাই বাচ্চাদের বেশি করে প্রেফার করা হতো। ইউরোপের অবশ্য অন্যান্য জায়গায় মেশিন দিয়ে কাজ করা হলেও ইংল্যান্ডে কিন্তু বাচ্চাদের দিয়েই কাজ করানো হতো।
ঠিক আছে? So this is actually I would like to say that this is chimney sweeper. All right, let's get start. পরের অংশে আসা যাক। চলো তাহলে পরের অংশে আসা যাক। আমরা যখন চিমনি সুইপার পড়ছি তখন চিমনি সুইপার সম্বন্ধে দুই এক কথা আমাদের জানতে হবে। যে সংস অফ এক্সপিরিয়েন্স, এই যে কবিতাটি সেটা 1794 সালে 1794-এ প্রকাশিত হয়েছে, ঠিক আছে, লেখা হচ্ছে। আর সংস অফ ইনোসেন্স 1789, একটা হচ্ছে 1789 সংস অফ ইনোসেন্স আগে লেখা হয়েছে, সংস অফ ইনোসেন্স। আর সংস অফ এক্সপিরিয়েন্স 1794-এ। চিমনি সুইপার নিয়ে কবিতাটা, চিমনি সুইপার কাকে বলে, কেমন ছিল সবই দেখলাম, আমরা বুঝলাম। এবারে আমাদের লাইন বাই লাইন, ওয়ার্ড বাই ওয়ার্ড আসা উচিত, কবিতাটাকে সেইভাবে আমরা বুঝবো। চলো লেটস গেট স্টার্ট, বোঝা যাক বিষয়টা। তাহলে শুরু করলাম কবিতা। সংস অফ ইনোসেন্স, দ্য চিমনি সুইপার। When my mother died, যখন আমার মা মারা গেছিল। When মানে যখন, my mother died, যখন আমার মা মারা গেছিলেন। I was very young, তখন আমি খুবই ছোট্ট ছিলাম। When my mother died, যখন, when মানে যখন, my mother, যখন আমার মা died, মারা গেছিলেন। I was very young, I was very young, আমি তখন খুবই ছোট ছিলাম যখন আমার মা মারা গেল। I was very young, আমি খুবই ছোট ছিলাম। একটা চিমনি সুইপার, একটা বাচ্চা ছেলে, সেই কথাগুলো বলছে, সে তার নিজের কথা বলছে। যখন আমার মা মারা যায় আমি তখন খুবই ছোট ছিলাম। অ্যান্ড মাই ফাদার সোল্ড মি, এবং আমার বাবা আমাকে বিক্রি করে দিল। কোথায় বিক্রি করে দিল? অ্যান্ড মাই ফাদার সোল্ড মি, অ্যান্ড মাই ফাদার, এবং আমার বাবা সোল্ড মি, আমাকে বিক্রি করে দিল। কোথায় বিক্রি করে দিল? কার কাছে বিক্রি করে দিল? ওই যে যারা চিমনি সুইপিং করাতো, কন্ট্রাক্টররা যারা থাকতো, তাদের কাছে বিক্রি করে দিল। While yet my tongue could scarcely cry, তখন আমার জিভ ঠিক করে বলতে পারিনি, তখন আমার জিভ ঠিক করে বলতে শেখে নাই। While, তখন, yet my tongue, আমার জিহ্বা বা আমার জিভ তখন ঠিক করে বলতে পারতো না। could scarcely, scarcely মানে হার্ডলি, মানে তখন ঠিক করে বলতে পারতো না। could scarcely cry, এই কথাটাকে ঠিক করে বলতে পারতো না। সুইপ কথাটাকে ঠিক করে বলতে পারতো না, SWEEP, এই সুইপ কথাটাকে ঠিক করে যখন বলতে পারতো না, তখন থেকে আমাকে কাজে লাগিয়ে দেওয়া হলো। আমি তখন বলতাম উইপ 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 উইপ। উইপ মানে কান্নাও বটে, কিন্তু এখানে সুইপ কথাটা বলতে পারছে না বাচ্চাটা, এতই ছোট বাচ্চা, 3.5 বছর 4 বছরের বাচ্চাকে কাজে লাগিয়ে দেওয়া হচ্ছে। সে সুইপ কথাটা বলতে পারছে না, তখন তাকে সুইপিং এর কাজে লাগিয়ে দেওয়া হচ্ছে। তাহলে কি হলো কবিতাটার? When my mother died, যখন আমার মা মারা গেছিল। I was very young, আমি খুব কম বয়সী ছিলাম, তখন খুবই ছোট্ট ছিলাম। And my father sold me, এবং আমার বাবা আমাকে বিক্রি করে দিল। কার কাছে? চিমনি সুইপার, সুইপিং যারা করায় সেই লোকগুলোর কাছে। While yet, তখনও, while yet, তখনও, while yet মানে তখনও, my tongue, আমার জিহ্বা বা আমার জিভ, তখনও আমার জিভ, could scarcely cry, তখনও উচ্চারণ করতে পারতো না। could scarcely মানে হার্ডলি, scarcely মানে হার্ডলি, মানে ঠিক করে উচ্চারণও করতে পারে। এই যে could scarcely cry মানে পারতাম না তখন উচ্চারণ করতে। কি উচ্চারণ করতে পারতাম না? সুইপ 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 সুইপ। এই সুইপ কথাটা উইপ বলা হয়েছে, উইপ 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 উইপ। সুইপ কথাটা উচ্চারণ করতে পারতাম না আমি তখন, তখন উইপ 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 বলতাম। আর উইপ মানে কান্নাও, মানে এটা কান্নারই কাজ ছিল। তো আমি সুইপ কথাটা যখন উচ্চারণ করতে পারতাম না, সুইপ বলতে গেলে যখন আমি উইপ বলতাম, তখনই আমাকে সুইপিং এর কাজে লাগিয়ে দেওয়া হলো। কি অসাধারণ ব্যাখ্যা, যেখানে উইপ কথাটার কি অসাধারণ এখানে অর্থ রয়েছে। উইপ মানে কান্না, আর এখানে সুইপ বলতে যাচ্ছে আর উইপ বার হচ্ছে। সো ইয়োর চিমনিজ আই সুইপ, তাই তোমাদের চিমনিগুলো, হে ভদ্র মহোদয়, হে ফ্যাক্টরি ওনার্স, তোমাদের চিমনিগুলো আই সুইপ, আমি সেগুলোকে পরিষ্কার করি। সুইপ মানে ঝাড় দেওয়া, পরিষ্কার করা। অ্যান্ড ইন সুট আই স্লিপ, এবং ওই ঝুলের মধ্যেই আমি ঘুমাই। তোমাদের চিমনিগুলোকে, সো ইয়োর চিমনিজ, তোমাদের বাড়ির চিমনিগুলোকে আই সুইপ, আমি ঝাড় দিই বা আমি পরিষ্কার করি। অ্যান্ড ইন সুট আই স্লিপ, এবং ওই ঝুলের মধ্যেই আমি ঘুমাই, ঝুলের মধ্যেই আমি ঘুমাই। সুট, সুট মানে ঝুল, ঝুলের মধ্যেই আমি ঘুমাই। দেয়ার ইজ লিটল টম ড্যাকরে, দেয়ার ইজ লিটল টম ড্যাকরে, আমাদের এখানে না টম ড্যাকরে আছে, টম ড্যাকরে তার মতোই একটা
টম ড্যাক্রে তার মতোই একটা চিমনি সুইপার, কম বয়সী, যার বয়স 4 থেকে 5-এর মধ্যে হবে, টম ড্যাক্রে। দেয়ার ইজ লিটল টম ড্যাক্রে। আমাদের এখানে টম ড্যাক্রে এসছে, একটা বাচ্চা ছেলে গল্প করছে, তো ওই রকম করেই বলে বাচ্চা ছেলেরা যে আমার একটা বন্ধু এসছে যার নাম টম ড্যাক্রে। দেয়ার ইজ লিটল টম ড্যাক্রে হু ক্রাইড, যে কাঁদছিল, হোয়েন হিজ হেড, যখন তার মাথাটা, দ্যাট কার্ড লাইক এ ল্যাম্পস ব্যাক, যখন তার মাথার চুলগুলোকে কেটে ফেলা হলো। ঠিক ল্যাম্প যেরকম ভেড়া থাকে, ভেড়ার লোমগুলোকে চেঁচে ফেলা হয় বা ভেড়ার লোমগুলোকে তুলে ফেলা হয়, ঠিক তার মাথার চুলগুলোকেও কেটে ফেলা হলো। তাহলে এই যে ল্যাম্বের কথা বলা হলো, কেন ল্যাম্বের কথা বলা হলো হঠাৎ করে? মানে শিশুকে যেন ল্যাম্বের সাথে তুলনা করছে। ল্যাম্ব হলো একটা নিরীহ প্রাণী, যাকে তুমি মারবে, যাই করো, কিছু বিশেষ কিছু তোমার ক্ষতি করতে পারবে না। শিশুগুলোও তাই, ওদের চুল কেটে দেবে, ওদিকে একদম উঁচুতে তুলে দেবে। সেই সময় বাই দ্য ওয়ে একটা আইন ছিল যে একটা নির্দিষ্ট উচ্চতায় যদি তুমি চিমনি রাখো তাহলে তোমাকে বেশি ট্যাক্স দিতে হবে। এবার চিমনিগুলো 2, 3, 4 থাকতো। এই ফ্যাক্টরি ওনাররা তখন কি করতো, উঁচু উঁচু চিমনি বানাতো। এবং চিমনি বলতে আমরা আজকে যেটা বলছি যে সিলিন্ডার, যে একটা লম্বা চিমনি না, সেটা আঁকা বাঁকা চিমনি থাকতো। এর ফলে কি হতো, শিশুদের দিয়ে ঢোকানোটাই এবং শিশুদের দিয়ে পরিষ্কার করানোটাই বেশি, সেই যুগে সেই সমাজে বেশি গ্রহণযোগ্য ছিল। ঠিক আছে, ইউরোপের অন্যান্য দেশে অবশ্য মেশিন দিয়ে কাজ শুরু হয়ে গেছিল পরিষ্কার করা, কিন্তু এখানে ইংল্যান্ডে কিন্তু শিশু দিয়ে ম্যানুয়ালি পরিষ্কার করার কাজ হতো। ঠিক আছে, তাহলে দেখো কি বলছে, তাহলে দেয়ার ইজ লিটল টম ড্যাক্রে, বলছে আমাদের এখানে টম ড্যাক্রে আছে, হু ক্রাইড, যে কাঁদছিল, হোয়েন ইজ হেড, যখন তার চুলগুলো, মাথাটা, ওয়াজ কার্ড লাইক এ ল্যাম্পস ব্যাক, যার মাথাটাই ল্যাম্বের পিঠ, ল্যাম্ব মানে ভেড়া, ভেড়ার পিঠে যেরকম কার্লি কার্লি হেয়ার থাকে, তার মাথায় কার্লি কার্লি হেয়ার গুলো ছিল, সেগুলোকে ওয়াজ সেভড, সেভ মানে সেভিং করে, আমরা সেভিং করি না, সে সেভড, যখন তার মাথাটাকে সেভিং করে দেওয়া হলো। তার কারণ নিয়ম হচ্ছে, এই নিয়মটা বানিয়েছিল এই চিমনি কন্ট্রাক্টররা, যে কোনো শিশু যখন উপরে উঠবে তার চুলগুলো আগে কেটে দেবো, নইলে সে চুল সরাতে গিয়ে পড়ে যেতে পারে। তাই বলছে দেয়ার ইজ লিটল টম ড্যাক্রে, ছেলেটি বলছে আমাদের এখানে টম ড্যাক্রে আছে, হু ক্রাইড, সে কাঁদছিল, হোয়েন ইজ হেড, যখন তার মাথাটা, যখন তার চুলগুলো, মাথার চুলগুলো, দ্যাট কার্ড লাইক এ ল্যাম্পস ব্যাক, যেমন ভেড়ার পিঠে লোম থাকে এবং সেগুলোকে সেভিং করে দেওয়া হয়, ওয়াজ সেভড। ঠিক সেই রকম যখন ভেড়ার পিঠে লোমগুলোকে সেভিং করা হয়, যখন তার মাথার চুলগুলোকে সেভিং করে দেওয়া হচ্ছিল, সে কাঁদছিল। সো আই সেড, তখন আমি বললাম টমকে, হাস টম, হাস, বলছে হাস টম, চুপ কর টম, নেভার মাইন্ড ইট, কিছু মনে করিস না রে টম, ফর হোয়েন ইউর হেড ইজ বিয়ার, তার কারণ তোর চুলগুলো এখন তো নেই, তোর মাথাটা তো ন্যাড়া হয়ে গেছে, এটা একদিক থেকে ভালোই হয়েছে। কি ভালো হয়েছে? ইউ নো দ্যাট শুট ক্যান নট স্পয়েল ইউর হোয়াইট হেয়ার। এবার যেহেতু তোর চুলগুলো নেই, কেটে দিয়েছিস, তাহলে ঝুলগুলো আর তোর চুলটাকে নষ্ট করতে পারবে না। নইলে দেখ, তোর যে চুল থাকতো, ওই ঝুলের মধ্যে কাজ করতে হতো, যে তোর চুলগুলো নষ্ট হয়ে যেত। তার থেকে বরং ভালোই হয়েছে রে টম, যে তোর চুলগুলো কেটে ফেলা হয়েছে। এবারে ঝুলগুলো আর তোর চুলটাকে নষ্ট করতে পারবে না, পরে তো চুল গজিয়ে যাবে। এইভাবে বোঝাচ্ছে একটা শিশু আরেকটা শিশুকে, যে কাঁদিস না তো, তারও চুল বার হয়ে যাবে, ভালোই হয়েছে চুলগুলো কেটেছে তো, তার কারণ ঝুলগুলো তো চুলগুলোকে নষ্ট করতে পারবে না। হাস টম, চুপ কর টম, নেভার মাইন্ড ইট, কিছু মনে করিস না, ফর ওয়ের ইউর হেড ইজ বেয়ার, যখন তোমার চুলগুলো কেটে দেওয়া হয় বা যখন তোমার মাথাটা ন্যাড়া হয়ে যায়, ইউ নো, তুইও জানিস, দ্যাট দ্য শুট, ঝুলগুলো, ক্যান নট স্পয়েল ইউর হোয়াইট হেয়ার, তো সাদা চুলগুলোকে নষ্ট করতে পারবে না। হোয়াইট হেয়ার, এরা ব্রিটিশ, সেই জন্য ব্লন্ড হেয়ার, হোয়াইট হেয়ার হয় এদের। অ্যান্ড সো হি ওয়াজ কোয়াইট, এই যুক্তি শুনে, এই কথা শুনে টম ড্যাক্রে নামক নতুন ছেলেটি চুপ করলো। অ্যান্ড দ্যাট ভেরি নাইট, এবং সেই রাত্রিটাই, অ্যাজ টম ওয়াজ অ্যাসলিপিং, টম যখন ঘুমাচ্ছিল, টম ড্যাক্রে যখন ঘুমাচ্ছিল, হি হ্যাড সাচ এ সাইট, সে একটা স্বপ্ন দেখলো, সাচ এ সাইট, এমন একটা স্বপ্ন দেখলো কি আর বলবো, সে একটা খুব সুন্দর স্বপ্ন দেখলো। কি স্বপ্ন দেখলো? স্বপ্নের মধ্যে ও দেখছে টম ড্যাক্রে, দ্য থাউজেন্ডস অফ সুইপার্স, হাজার হাজার শিশুরা যারা সুইপিং করে, হাজার হাজার শিশুরা, সেখানে ডিক আছে, জো আছে, নিড আছে, জ্যাক আছে, এই যে 4টে নাম বলো, ডিক, জো, নিড, জ্যাক, এগুলো সাধারণ নাম, মানে ব্রিটিশদের সাধারণ নাম এগুলো হয়ে থাকে, ডিক, জো, নিড, জ্যাক। সে স্বপ্নের মধ্যে দেখছে হাজার হাজার শিশু রয়েছে
যেখানে ডিক, জো, নিড, জ্যাক এরকম সমস্ত নামের শিশুরা রয়েছে, আরো অনেক শিশু রয়েছে। were all of them locked up in the coffins of black, এই সমস্ত শিশুগুলো কফিনে বন্দী আছে, সমস্ত শিশুগুলো কফিনে বন্দী আছে, স্বপ্ন দেখছে। টম কি স্বপ্ন দেখছে? যে হাজার হাজার চিমনি সুইপার শিশুগুলো সবাই কফিনে বন্দী আছে। কফিনে বন্দী কি বোঝাচ্ছে? মানে বিপজ্জনক কাজ। এরা যে বিপজ্জনক কাজটা করছে এইটাই সিম্বলাইজ করছে যে ওরা যে কোনো সময় কফিনে চলে যেতে পারে। ঠিক সেই ব্যাপারটাকে সেই জন্য স্বপ্নের মধ্যে দেখতে পাচ্ছে যে হাজার হাজার শিশু, যেখানে ডিক, জো, নিড, জ্যাক রয়েছে, সবাই কফিনের মধ্যে ঢুকে গেছে। were all of them locked up in the coffins of black, কালো কফিনে সবাইকে লক করে রাখা হয়েছে বা আটকে রাখা হয়েছে। মানে এরা সবাই চিমনি সুইপিং করে, আর চিমনি সুইপিং করে বলেই যে কোনো সময় মরে যেতে পারে, এবং সেই জন্য কফিনটা সিম্বলাইজ করছে তাদের ডেথকে। যেখানে আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার শিশু চিমনি সুইপার সবাই কফিনের মধ্যে ঢুকে আছে। এটা স্বপ্ন দেখছে ছেলেটি, টম ডেকরে স্বপ্ন দেখছে। তখন কি হলো? and by came an angel, হঠাৎ করে একটা দেবদূত এলো। came an angel, একটা দেবদূত এলো, who had a bright key, যার হাতে একটা উজ্জ্বল চাবিকাঠি ছিল। and he opened the coffins, সেই দেবদূত এসে সমস্ত কফিনগুলোকে খুলে দিল। and set them all free, এবং সকলকে মুক্ত করে দিল, সকলকে মুক্ত করে দিল। এক্ষেত্রে একটা ইন্টারপ্রিটেশন হবে, সেই যুগে কোনো কোনো মানুষ এটার বিরোধিতা করছিল এবং একটা আন্দোলন শুরু করছিল সেই যুগে যে চিমনি সুইপিংটা বন্ধ হোক, হতে পারে, এবং একটা আইন চাইছিল যে চাইল্ড লেবার বন্ধ হোক, এই আইনটা চাইছিল। এটাকেই সম্ভবত সেই ব্রাইট কিয়ের সাথে তুলনা করা হচ্ছে, সেই আইনটাকে। and by came an angel, হঠাৎ করে একটা দেবদূত এলো, who had a bright key, যার হাতে একটা উজ্জ্বল চাবিকাঠি ছিল। and he opened the coffins, সে সমস্ত কফিনস গুলো খুলে দিল। and set them all free, এবং সকলকে মুক্ত করে দিল। then down a green plain leaping, তারপর সবাই ছুটতে লাগলো সবুজ সমতল মাঠে, সবুজ সমতল ভূমিতে, যেখানে কোথায় কালো ময়লা ঝুলপূর্ণ একটা অপরিচ্ছন্ন একটা জায়গা ছিল, কফিনের ভিতর ঢুকেছিল। যখন এরা মুক্ত হলো, ওই দেবদূত এসে যখন এদের মুক্তি দিল, তখন এরা কোথায় চললো? ডাউন এ গ্রিন প্লেন, একটা সবুজ সমতল ভূমিতে, সবুজ গ্রিন প্লেন সমতল ভূমিতে লিপিং, লাফালাফি শুরু করলো এরা। তার কারণ শিশুরা সবসময় আনন্দে লাফঝাপ শুরু করে, তাই এই মুক্তি পেয়ে এই শিশুরা সবাই সবুজ সমতল ভূমিতে লাফঝাপ শুরু করলো। লিপিং মানে জাম্পিং, লাফালাফি শুরু করলো। লাফিং, হাসছিল সবাই, স্মাইল দিচ্ছিল, খুশি হয়ে গেছে। দে রান, তারা ছোটাছুটি করছিল, কারণ এইগুলো শিশুদের নেচার, শিশুদের এটা প্রবৃত্তি, লাফঝাপ করবে, হাসবে, ছুটবে। অ্যান্ড ওয়াস ইন রিভার, ওখানে একটা নদীও ছিল, সেই নদীতে তারা স্নান করলো। ওয়াশ মানে ধোয়াধুয়ি করা বা স্নান করা, সেই স্নান করলো। অ্যান্ড শাইন ইন দ্য সান, এবং সূর্যের আলোতে তারা চকচক করলো। অর্থাৎ এই যে ডেঞ্জারাস কাজটা ছিল, হ্যাজার্ডাস কাজটা ছিল, এই যে বিপজ্জনক কাজটা ছিল, এই ঝুলের কাজটা ছিল, তাদেরকে সবাইকে কলিমা লিপ্ত করে রেখেছিল, তাদের সবাইকে আবদ্ধ করে রেখেছিল, তাদের আনন্দদায়ক জীবনে তাদেরকে যেতে দিচ্ছিল না, তাদের কফিন অফ ব্ল্যাকে আটকে রেখেছিল। কিন্তু যখন তারা মুক্তি পেল, শিশুরা নিজেদের স্বভাবে ফিরে এলো, তারা হাসতে লাগলো, লাফাতে লাগলো, ছুটতে লাগলো, এবং তার ওখানে একটা নদী আছে, সেই নদীতে স্নান করলো, এবং সমস্ত কালো ঝুলের দাগ সমস্ত ধুয়ে মুছে ফেললো। আর যখন তারা ওই কালো ঝুলের দাগগুলো ধুয়ে মুছে ফেললো, তারা দেবদূতের মতো চকচক করতে লাগলো, তার কারণে শিশুরাই তো দেবদূত। and wash in river and shine in the sun, তারা ওই নদীতে স্নান করলো আর চকচক করতে লাগলো সূর্যের আলোতে। then naked, তারা সবাই পোশাক খুলে পেল। শিশুদের ন্যাকেডনেস সবসময় ইনোসেন্টকে বোঝায়, খেয়াল রাখবে এটা। naked child represent innocent nature, তাহলে দেন naked, শিশুরা যখন naked হলো, তার কি ইনোসেন্ট হলো তার মানে। and white, এদিকে গায়ের রং হোয়াইট, এরা ব্রিটিশ চাইল্ড, সবাই হোয়াইট। all their bags left behind, এরা নিজেদের ব্যাগেজ সমস্ত ওই যে ব্রাশগুলো, ঝুল মোছার কাপড়গুলো সব পিছনে ফেলে দিয়েছে, এরা চকচক করছে। দে রাইজ, তারা উঠলো, উঠতে শুরু করলো। দে রাইজ আপন দ্য ক্লাউডস, তারা মেঘের মধ্যে উঠতে শুরু করলো। অ্যান্ড
যেহেতু তারা অ্যাঞ্জেল, শিশুরা তো অ্যাঞ্জেল হয়। দে রাইজ আপন ক্লাউডস, তার মেঘের মধ্যে উঠতে শুরু করলো। অ্যান্ড স্পোর্টস ইন দ্য উইন্ড, এবং বাতাসে তারা খেলতে শুরু করলো। শিশুগুলো যেহেতু অ্যাঞ্জেল, শিশুরা অ্যাঞ্জেলই হয় বাই দ্য ওয়ে, তাহলে কি দে রাইজ আপন দ্য ক্লাউড, তারা মেঘের মধ্যে উঠতে শুরু করলো। অ্যান্ড স্পোর্টস ইন দ্য উইন্ড, এবং বাতাসে ছুটতে শুরু করলো, খেলাধুলা শুরু করলো। মানে মুক্তি যখন পেল, শিশুরা এইভাবে দৌড়ি ছোটা ছুটি আনন্দে লাফাচ্ছে। অ্যান্ড দ্য অ্যাঞ্জেল টোল টম, একটা অ্যাঞ্জেল এলো, সেই অ্যাঞ্জেল এলো, সে টম ডেকরেকেও ডাকলো। স্বপ্নের মধ্যে দেখছে টম এগুলো স্বপ্নের মধ্যে দেখছে। একটা দেবদূত এলো, সে টমকে বলছে, ইফ ইউ উড বি গুড বয় টম, তুই যদি ভালো ছেলে হয়ে থাকিস, সেই দেবদূতটা বলল, টম তুই যদি ভালো ছেলে হয়ে থাকিস, হি উড হ্যাভ গড ফর হিজ ফাদার, তাহলে গড পরমেশ্বর তোর পিতা হিসাবে নেমে আসবে। অ্যান্ড নেভার ওয়ান্ট জয়, তোর আর কোনোদিন আনন্দের অভাব হবে না। অ্যান্ড নেভার ওয়ান্ট জয়, ওয়ান্ট মানে অভাব, তো এখানে তোর আর কোনোদিনও আনন্দের হবে না। তুই যদি ভালোভাবে থাকিস, তুই যদি ভালো ছেলে হয়ে থাকিস, ও স্বপ্ন দেখছে টম ডেকরে, তুই যদি ভালো ছেলে হয়ে থাকিস তাহলে গড তোর ফাদার হবে। তার কারণ অনেক অরফান শিশুকেও এই এই চিমনি সুইপিং এর কাজে লাগানো হতো। তো সেই দেবদূত বলল, তুই যে ভালো ছেলে হয়ে থাকিস তাহলে গড তোর ফাদার হবে, এবং তোর কোনোদিনও এই যে জয় মানে আনন্দের অভাব হবে না। অ্যান্ড সো টম ওয়েকের পাস্ট টেন্স ওক, ঘুম থেকে ওঠা। তাই টম হঠাৎ করে ঘুম ভেঙে গেল টমের, এবং টম ঘুম থেকে উঠে গেল। এবং সো টম, তাই টম ওক, আওয়েক মানে জেগে উঠলো। অ্যান্ড উই রোজ ইন ডার্ক, আমরাও সবাই জেগে উঠলাম অন্ধকারের মধ্যে, কারণ কাজ করতে হবে আমাদের সবাইকে। চিমনি সুইপিং ফ্যাক্টরি খোলার আগেই যেন কমপ্লিট হয়ে যায়। অ্যান্ড গট উইথ আওয়ার ব্যাগস অ্যান্ড ব্রাশেস, আমরা সবাই ব্যাগ এবং ব্রাশেসগুলো নিয়ে নিলাম। ব্যাগ কি থাকে, পিঠে ঝোলা থাকে, যেটা দিয়ে সমস্ত কিছু মোছামুছি করা হয়। ব্যাগ অ্যান্ড ব্রাশেসগুলো দিয়ে আমরা নিয়ে নিলাম টু ওয়ার্ক, কাজে বেরিয়ে পড়বো বলে, কাজ করবো বলে। দো দ্য মর্নিং ওয়াজ কোল্ড, যদিও সকালটা শীতল ছিল। টম ওয়াজ হ্যাপি অ্যান্ড ওয়ার্ম, টম কিন্তু খুব খুশি ছিল এবং উষ্ণ ছিল ভেতর থেকে। তার কারণ সে এত সুন্দর একটা স্বপ্ন দেখেছে, এবং সে নিষ্পাপতার কারণবশত সেই স্বপ্নকে সে সত্যি বুঝেছে বা সত্যি ভেবে নিয়েছে। সো ইফ অল ডু দেয়ার ডিউটি, তাই বলি সবাই যদি নিজেদের ডিউটি পালন করে, সবাই যদি নিজেদের দায়িত্ব পালন করে, সো ইফ যদি অল ডু দেয়ার ডিউটি, সবাই যদি নিজেদের দায়িত্ব পালন করে, দে নিড নট ফেয়ার হার্ম, তাহলে কোনোদিনই কারো কোনো ক্ষতিরই ভয় থাকবে না। এই ভেবে টম ডেকরি কাজ শুরু করে দিল আনন্দের সাথে। তার কারণ একটাই আনন্দের কারণ, সে একটা স্বপ্ন দেখেছে, খুব সুন্দর স্বপ্ন দেখেছে, এবং স্বপ্নে দেবদূত তাকে বলে গেছে, তুই ভালো ছেলে হয়ে থাক, তুই প্রচুর আনন্দ পাবি, গড তোর কাছে নেমে আসবে। সে স্বপ্নটাকে তার ইনোসেন্ট নেচারের জন্য সত্যি ভেবে নিয়েছে, এবং সে কাজে মন দিয়েছে। তো দ্য মর্নিং ওয়াজ কোল্ড, যদিও সকালটা শীতল ছিল। টম ওয়াজ হ্যাপি অ্যান্ড ওয়ার্ম, টম কিন্তু খুব খুশি ছিল এবং উষ্ণ ছিল ভেতর থেকে। সো ইফ অল ডু দেয়ার ডিউটি, সবাই যদি নিজেদের কাজগুলো করে, দে নিড নট ফিয়ার হার্ম, তাহলে তাদের আর কোনো ক্ষতির চিন্তা নেই। তাহলে এইভাবে আমরা কবিতার শেষ অংশটুকু দেখতে পেলাম। এই কবিতা সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাচ্ছে। একবার দেখে নাও কি অসুবিধা আছে, একবার বলো আমাকে। কাম অন গাইস। বাই দ্য ওয়ে, চিমনি সুইপারটা আসলে কেমন ছিল সেটা আরেকবার দেখে নিই, তাহলে পরিষ্কার একটা ধারণা চলে আসবে। Mythologized in film and in TV shows for decades, but the life of a chimney sweep was far from romantic. It was dirty, dark, and often deadly. Here's the sad and tragic truth of old-timey chimney sweeps. Apprenticeships were agreements that, in theory, allowed children to learn a trade, while the master tradesman got some free labor. But according to Owl Case, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, চিমনি সুইপিং যে ব্যাপারটা রয়েছে, চিমনি সুইপিং বাচ্চাদের দিয়ে করানো হতো, এবং এই যখন চিমনি সুইপিং করতো, চিমনিগুলো অনেক সময় কমপ্লিকেটেড থাকতো, এবং সেই জন্য বাচ্চাদের ঢোকানো হতো সেই চিমনিগুলোর ভেতরে। অনেক বাচ্চা উপর থেকে পড়ে মারা যেত, এবং অনেকে সাফোকেশন হতো। এই সমস্ত দুঃখজনক ঘটনাগুলো ঘটত, এবং সেই প্রেক্ষাপটে চিমনি সুইপার কবিতাটি লেখা হয়েছে। তাহলে সংস অফ ইনোসেন্স আমাদের কমপ্লিট হয়ে গেল। কিছু সমস্যা থাকলে অবশ্যই বলবে। এই ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ ইনডিড গাইজ।